নমস্কার, নিউজ ভারত এবং খবরাখবর থেকে আজকে এক বিশেষ স্মৃতিচারণায়। কয়েকদিন আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী মহাশয়। তার সম্পর্কেই আজকে আমাদের এই স্মৃতিচারণা। আমরা এসেছি শ্রীরামপুরের আর এক কবির কাছে, যিনি খুব কাছ থেকে তাকে দেখেছেন, তাকে বড় দাদার মতন শ্রদ্ধা করেছেন, গুরুর মতন শ্রদ্ধা করেছেন। সেই রকম একজন কবি, লেখক, সাহিত্যিক, তার বাড়িতে আজকে আমরা এসেছি শ্রীরামপুরে। তার কাছ থেকে কবি অরুণ চক্রবর্তীর স্মৃতিচারণায় আমরা আজকে বসেছি। প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, কবি সাহিত্যিক রামকিশোর ভট্টাচার্য মহাশয়। স্যার, আপনাকে আমাদের নিউজ ভারতে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। আপনাদের এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, আর এই চ্যানেলের যারা শ্রোতা আছেন তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। একটু একেবারে শুরুর দিক থেকে যদি বলেন, উনি তো ছিলেন ইঞ্জিনিয়ার। উনি সেই ইঞ্জিনিয়ারিং থেকে এই মাটির টানে, কবিতার টানে ঘুরে ঘুরে বেরিয়েছেন বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। সেখান থেকে কবি হিসেবে তার যে পরিচিতি, তার যে জীবনী, সেই সম্পর্কে আজকে দু চার কথা তো শেষ হবার নয়, তবুও ছোট্ট ছোট্ট করে যদি কিছু কিছু কথা আমাদেরকে বলেন। অরুণদা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং উচ্চ মেধার মানুষ ছিলেন। হিনমটরে কাজ করতেন, এমনকি সেই সময় অ্যাম্বাসেডর গাড়ি নিয়েও উনি এমন কয়েকটা ভালো ভালো কাজ করেছিলেন যার জন্য কোম্পানি ওনাকে বিশেষ সম্মান দিয়েছিল। তারপরে হঠাৎ একদিন তার মনে হলো যে আর ভালো লাগছে না চাকরি করতে, এবং চাকরি ছেড়ে দিলেন। অরুণ দাস স্ত্রী জয়শ্রী বৌদি শ্রীরামপুর আকরাঙ্গলস স্কুলের শিক্ষিকা ছিলেন। আর আমি যখন 84-85 সালে যখন আমি বিএড পড়ি, আমি চন্দননগর কানাইলাল স্কুলের শিক্ষকতা করেছিলাম। তখন সেই সময় অরুণদার দুই ছেলে 5-6-এ পড়তো, 6 বা 7-এ পড়তো। তাদের নাম দুটো, ভালো নাম দুটো এখন আমার মনে নেই, কিন্তু তাদের ডাকনাম দুটো আমার চিরকাল মনে থাকবে। একজনের নাম আকাশ আর একজনের নাম বাতাস। অরুণদাই এরকম নাম দিতে পারে। অরুণদার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল 74 সালে। তার কিছুদিন আগেই অরুণদা ওই তার বিখ্যাত গানটি লিখেছেন। এই গানটি শুধু অরুণদার কৃতিত্ব যদিও নয়, আর একজনেরও কৃতিত্ব আছে, সুভাষবাবুর, কিন্তু তা সত্ত্বেও অরুণদারই কৃতিত্ব। এবং আমাদের মনে আছে শ্রীরামপুর স্টেশনে তখন মহুয়া গাছটা ছিল ওই আপ প্ল্যাটফর্মে, এবং সেই মহুয়া গাছটা দেখে অরুণদা বলল, হাই দেখো এখানে কেন, এইভাবে অরুণদা একদিন বলল, এবং তারপরেই গানটা তৈরি হয়েছিল। এবং সেই গানটার উল্লেখ কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসেও আছে। হ্যাঁ, এবং তাদের সুর দিয়েছিলেন ভিভাল সারা। এবং অরুণদার সঙ্গে আমার যখন প্রথম পরিচয়, সেটা কবি সমর বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের অরুণদার সহকর্মী এবং সমবয়সের কবি 70 দশকে। তবে অরুণদা সমরদার চেয়ে একটু বয়সে বড় ছিল, তো নাম ধরেই ডাকতো। দুজনেই হিনমটরে কাজ করতো। তা সমরদা আমাকে নিয়ে গিয়েছিল, তখন অরুণদা থাকতো চন্দননগরের সুখ সনাতন তলায়। সেখানে নিয়ে গিয়ে কবিতা শোনার পরই অরুণদা আমাকে বলল, বুড়ো তোকে আজ ব্যাপটাইজ করবো। তাই আমি বললাম, ব্যাপটাইজ করবেন? ব্যাপটাইজ ব্যাপারটা তখন আমি ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, সেইখান থেকে অরুণদা বলল, চল। আমি, সমরদা, অরুণদা দুটো রিক্সায় করে, একটায় অরুণদা একা আর একটা আমি আর সমরদা, রিক্সায় করে জিটি রোড ধরে এসে চন্দননগরে জিটি রোডের ওপরেই একটা গেট আছে, ফরাসিদের তৈরি গেট। সেই গেটটার পাশেই একটা শুঁড়িখানা আছে। সেই শুঁড়িখানায় নিয়ে এসে অরুণদা আমাকে ঢোকালো। ঢুকিয়ে সেই শুঁড়িখানার মালিককে গিয়ে বলল, একটা ছোট্ট ছিপি করে একটু হুইস্কি দে তো। তা আমি জীবনে প্রথম কোনো শুঁড়িখানায় ঢুকলাম। অরুণদা নিয়ে এসে ওই হুইস্কিটা আমার মুখের মধ্যে ঢেলে দিল, দিয়ে বললো, একটুও জল খাবি না? ওই জিভ গলা দিয়ে সেটা নাববে আস্তে আস্তে। ওই যে নাবছে,
ওইটাই মনে রাখবি, তুই ব্যাপটাইজড হচ্ছিস। আমি সেই অনুযায়ী ভালো ছেলের মতন, তখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, ভালো ছেলের মতন আস্তে আস্তে ওইটা জিভ দিয়ে নাবলো। বুঝতে পারলাম কিছু একটা নাবছে, গরম তরল একটা, এবং তারপরে আস্তে আস্তে সেটা কেটে গেল। এবং অরুণদা কিন্তু এক ফোঁটাও জল খেতে দিল না। খানিকটা পরে গরম গরম দুটো ফিশ ফ্রাই এনে বলল, দুটো ফিশ ফ্রাই, কারণ দুটো খেতে পারবো না, ওই দুটোই খেতে হবে তোকে। তা খাওয়া হলো, এবং অরুণদা আর সমরদাকে দেখলাম ভাঁড়ে করে বাংলা মদ খাচ্ছে। এবং তখন অরুণদা কত কবিতা আপন মনে বলে যাচ্ছে। আসলে অরুণদা কিন্তু তথাকথিত যে কবি আমরা বলি, অর্থাৎ সুনীলদা, শক্তিদা, এরা যেরকম কবি ছিল, অরুণদা কিন্তু সেরকম কবি নয়। অরুণদার ভেতরে একটা বাউল মন ছিল, এবং সে ওই বাউল কবি। বাউল ব্যাপারটা তো একটু অন্যরকম। বাউল শব্দটাতে এসছে বাতুল শব্দ থেকে, তা ওইরকম একটা অরুণদা ওই ধরনের কবি ছিল। কিন্তু অরুণদার সঙ্গে শক্তিদার দোস্তি ছিল ভীষণ। একটা ছোট্ট ঘটনা বলি। পুরনো পত্রিকা বেরোতো, সাহিত্য সেতু, বাঁশবেড়িয়া থেকে বেরোতো। সেই সাহিত্য সেতু প্রতি বছর একটা করে মোচ্ছব হতো, সাহিত্য উৎসব, সেটা আমরা মোচ্ছবই বলতাম। ডানলপ মিলের মধ্যে, ডানলপ মিলের যে গেস্ট হাউসের যে জায়গাটা, ওইখানে বিশাল মোচ্ছব হতো। একবার দেখতে পেলাম অরুণদা, মানে কখনো কখনো যে কাজগুলো করতো সেগুলো যে খুব শোভনীয় ছিল না তা নয়, কিন্তু করে খুব মজায় করতো। অরুণদা, শক্তিদা তখন একদম মদ খেয়ে মাতাল। অরুণদা আস্তে আস্তে শক্তিদাকে নগ্ন করে দিল পুরো ওই আসরের মধ্যে, দিয়ে হা হা করে খানিকটা হেসে উঠল। তাতে অনেকে অরুণদাকে গিয়ে মানে ভৎসনা করলো। যথারীতি তারাই আবার সঙ্গে সঙ্গে শক্তিদাকে জামাকাপড় পরিয়ে দিল। এরকম ঘটনাও অরুণদা করেছে। আবার কখনো কখনো প্রচুর মদ্যপান করে অরুণদা মঞ্চে উঠে অনেক মঞ্চের অনুষ্ঠানও ভেস্তে গেছে। একবার আমরা সবাই মিলে গেলাম উলুবেড়িয়ার কাছে একটা জায়গায়, স্টেশন থেকে নেবে, আমাদের যেতে হবে, নিয়ে যাবে, অরুণদার নেতৃত্বেই যাচ্ছি আমরা, আমাদের নিয়ে গেল ভ্যান রিক্সা করে। সেখানে গিয়ে আমরা নামলাম। এই হঠাৎ একজন বলল যে আপনার জন্যে তাড়ি রাখা আছে। অরুণদা বলল, তাড়ি কি শব্দ, খুব বাজে, বলবি গাছের দুধ। সে একটা বিশাল মাটির হাঁড়ি, বড় একটা হাঁড়ি ঘড়ার মতন, সে এক ঘড়া তাড়ি অরুণদাকে এনে দিল। অরুণদা ঢক 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 করে ওই এক হাঁড়ি তাড়ি খেয়ে ফেলল। আমি অবাক হয়ে গেলাম যে অত বড় একটা, অরুণদার ভুঁড়িটা কিন্তু ছিল বিশাল। আমি অরুণদার ভুঁড়িতে হাত বুলিয়ে বললাম, এটা তো একটা ট্যাঙ্ক মনে হচ্ছে অরুণদা, তুমি এই এক হাঁড়ি খেয়ে ফেললে কি করে? বলে, দূর, 10 মিনিট থাকবে, খানিকটা পরেই তো বেরিয়ে যাবে। এই ছিল অরুণদা। হ্যাঁ, অরুণদা যে এই যে কাণ্ড কারখানাগুলো, অরুণ চক্রবর্তী, কবি অরুণ চক্রবর্তী, তো উনি তো আদিবাসী কবি হিসেবেই বিশেষ মানে বিখ্যাত হয়েছিলেন। সেই সূত্র ধরেই বোধহয় ওনার এই ধরনের কার্যকলাপগুলো মনে হয় উনি না, আদিবাসী কবি বলে পরিচিত না, অ্যাকচুয়ালি উনি বাউল মনের কবি। অনেকে বাউল কবি বলে, কিন্তু আমি বাউল কবি বলতে চাই না। আদিবাসীদের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। আসলে দুটি মানুষ, দুই অরুণ। এক হচ্ছেন বনবাস, আমাদের আসানসোলের কাছে কবি অরুণ চট্টোপাধ্যায় ছিলেন, আর কবি অরুণ চক্রবর্তী। এই দুজন কবি রূপনারায়ণপুরে থাকতেন কবি অরুণ চট্টোপাধ্যায় আর অরুণ কুমার চক্রবর্তী। এটা কিন্তু মনে রাখতে হবে, অরুণ চক্রবর্তী আর অরুণ কুমার চক্রবর্তীর মধ্যে আছে। অরুণ চক্রবর্তী ছিলেন অ্যাকচুয়ালি দিল্লির এনবিটির, যার জন্য এটা অরুণদার সঙ্গে খুব অসুবিধা হতো। তাই অরুণদা বলতো, আমার কৌমার্য অনেকেই হরণ করতে চায়। তারা অরুণ চক্রবর্তী, অরুণ কুমার চক্রবর্তীকে অরুণ চক্রবর্তী বললেই অরুণদা রেগে বলতো, আমার কৌমার্য হরণ করো না, আমি অরুণ কুমার চক্রবর্তী। তা সেই রকম। কিন্তু অরুণদা আদিবাসীদের সঙ্গে মিশত, ভীষণভাবে মিশত, প্রচুর মহুয়া খেত,
এরকমই আমার একটা অনুভব আছে। এই অরুণ কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গেও যেমন এরকম অনুভব একটা এরকম আমার রয়েছে, ঘটনা রয়েছে, আবার অরুণ চক্রবর্তীর সঙ্গেও রয়েছে। আমি অরুণদার সঙ্গে গেছি, সমরদাও গেছো, আরও কয়েকজন গেছে। প্রচুর আমরা মহুয়ার রস খেয়েছি, এবং মহুয়ার রস শুধু নয়, সেখানে মুরগি রান্না করে সেই আদিবাসীরাই খাইয়েছে। অরুণদার কবিতার মধ্যে সে আদিবাসীদের কথাও রয়েছে। যেমন একটি কবিতা আছে, অরুণদার একটি কবিতা, সেটা হচ্ছে যে, ও রবি ঠাকুর হে, তোকে এই বুসে খেয়ে গেরাম নিয়ে যাব, গেরাম তো আর লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উত্থান ঘরকে চলো। ও রবি ঠাকুর হে, শহর তোকে লাচায় কুদায়, ব্রিজ বানিয়ে শুয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, এই যাতনা আর না সহিব হে। ও রবি ঠাকুর হে, তোকে বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। এই যে কবিতাটি, এই কবিতাটি আদিবাসী ভাষায় লেখা, কিন্তু ভাবনাটা হচ্ছে এটাই যে সাধারণ মানুষ রবীন্দ্রনাথকে কিভাবে চায়, কাছে চায়, গ্রামের মাটিতে চায়, এইটা অরুণদা মনে করতো। অর্থাৎ অরুণদার ভেতরে একটা এরকম একটা মন ছিল। অরুণদা এই একটা আদিবাসী, সে বইমেলায় গিয়েছে, গিয়ে টিকিট কাটতে গেছে, ঢুকতে গেছে, বলে টিকিট চাই। তা তখন বলছে, বাবু হে, ও বইমেলা, তোদের বইমেলাতেই যাবো লাই, হিথাক গেলে টিকট লাগে, লেখাপড়া শিখন লাগে, মুদের মেলায় টিকট লাই। অর্থাৎ আদিবাসীদের যে মেলা হয় সেখানে তো টিকিট লাগে না, সেখানে এমনিই ঢোকা যায়। এই ছিল অরুণ চক্রবর্তী। অরুণদার মাধ্যমেই আমার প্রথম পরিচয় আমাদের বিখ্যাত গায়িকা প্রতিমা বড়ুয়া। প্রতিমা বড়ুয়া অরুণদাকে ভীষণ ভালোবাসতেন। চন্দননগরে এলেন তিনি, প্রতিমা বড়ুয়া সারা দিন প্রচুর মদ্যপান করতে পারতেন তিনি, মদ্যপান করলেন। তারপর দুপুরবেলায় একটা জায়গায় যেখানে অনুষ্ঠান স্থল, সেখানে আমরা পৌঁছলাম, এবং সেখানে প্রতিমা বড়ুয়া কত গান গাইলেন, সঙ্গে শুধু খাচ্ছেন, কোনো দামি মদ খাবেন না তিনি, পরিষ্কার বাংলা মদ খাবেন, আর সিগারেট খাবেন না, বিড়ি, কিন্তু তিনি গান গাইলেন, হস্তির পরাণ হস্তির নরান, হস্তির পায়ে বেরি। তারপরে একের পর এক গান গেয়ে যাচ্ছেন, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। আর অরুণদা আমাকে বলছেন, রাম, শুনে নে, এ জিনিস আর পাবি না। আজকে অরুণদা চলে গেছে, আজকে বারবার মনে হয়, না, সে জিনিস আর পাবো না। তার বাড়ির নাম ছিল সোনাঝুরি। হ্যাঁ, চুঁচড়োয় যে বাড়িটা করেছিলেন তার নাম ছিল সোনাঝুরি, এবং চুঁচড়োর বাড়িটা অনেকটা জায়গা জুড়ে প্রচুর বাগান টাগান রয়েছে। এই তো আমরা গত 2 সপ্তাহ আগেই, 2 সপ্তাহ হয়েছে সবে, আমরা বকখালিতে গিয়েছিলাম। একই মঞ্চে আমি, অরুণদা, আমরা অতিথি ছিলাম। ওই বকখালি উৎসব উদ্বোধন অনুষ্ঠানে আমি ছিলাম, অরুণদা ছিল, তারপরে আমাদের তপন বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক তপন বন্দ্যোপাধ্যায় ছিলেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিনায়ক সেবার পুরস্কার পেল সেদিন, মৃদুল দাশগুপ্ত ছিলেন, এরা সব ছিলেন। আমরা একই মঞ্চে ছিলাম। অরুণদা জড়িয়ে ধরে আমার হাতে একটা লজেন্স দিল। এই যে লজেন্স দেওয়াটা কিন্তু অরুণদার একটা, আমি একদিন অরুণদার সঙ্গে এটা নিয়ে বসেছিলাম, অরুণদা, তুমি এই যে লজেন্স দাও, বলে দেখ, একটু মিষ্টি সম্পর্ক তৈরি করার জন্য, ওই একটা ছোট্ট একটা ফোঁটা মিষ্টি দেখবি কত সম্পর্কটাকে বেঁধে দেয়। আমি অনেক ভেবে দেখেছি, এত সুন্দর বাঁধা কিন্তু মিষ্টি কথাতে হয়, কিন্তু মিষ্টি ওই একটা লজেন্স হাতে দিলে আমাদের ভেতর থেকে সেই শৈশবকালটা ছুট্টে বেরিয়ে আসে। একদমই ঠিক। ওনার একটা ট্রেডমার্ক ছিল, মাথায় কালারিং ফেট্টি বাঁধা, লাল পোশাক, আর একটা ঝোলা নিয়ে, তাতে ঝোলাতে লজেন্স থাকবে, বাচ্চাদের দেখলেই লজেন্স দিতেন। না, আমরা কিন্তু অরুণদাকে বলতাম লিটল কার্ল মার্কস। আমরা এটা অরুণদাকে বললে অরুণদা গম্ভীর গলা বলতো, হ্যাঁ তা বটে। এইটা অরুণদাকে আমরা ছোট্ট কার্ল মার্কসের মতন, অরুণদার ওই দাড়ি, গায়ে একটা ওর নাম কি বলে, লাল রঙের কোট, মাঝখানে কিছুদিন আমার কাছে একটা অরুণদার একটা ভয়ঙ্কর ছবি আছে। অরুণদা
সে ছবিটা আপনাদের দেখাতে পারি। সেটা হচ্ছে অরুণদা নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আমাদের নটরাজ যেভাবে নাচের ভঙ্গিতে ছিলেন ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে। বেশ কিছুদিন আগে তোলা, অরুণদা আমাকে পাঠিয়েছিল, সেই ছবিটি রয়েছে। সেই ছবিতে মুদ্রাটি, তোমার হাতের মুদ্রাটি নিখুঁত মুদ্রা। অরুণদা যে কাজটা করতো, যাই করুক না কেন, অতি নিখুঁত মুদ্রায় করত। তবে একটা কথা বলি, অরুণ চক্রবর্তী কিন্তু লোকের কবি, অরুণ চক্রবর্তী কিন্তু প্রতিষ্ঠানের কবি নয়। তিনি লোকের জন্যে কথা বলেছেন। তার প্রচুর কবিতা আছে, অরুণদার কবিতার বইয়ের নাম ওই আসে শিবের সকাল। যারা পড়েছেন দীর্ঘ কবিতা ওই আসে শিবের সকাল, তাতে সমস্ত তার আগে তার সমকালের কবিরা যারা চলে গেছে তাদের কথাও আছে। আপনি তো ভীষণ নিকট আত্মীয়ের মতন একেবারে। আপনার কাছে কি ওনার এরকম কিছু লেখা যেগুলো এখনো অপ্রকাশিত রয়েছে তেমন কিছু আছে? হ্যাঁ, সেরকম আমার আপনার কাছে সংগ্রহে? আমার কাছে দুটি কবিতা রয়েছে, দুটি কবিতার পাণ্ডুলিপি রয়েছে। আর আরও 4টে ছিল, সে 4টে অরুণদাকে আমি দিয়ে দিয়েছিলাম। কারণ সে 4টে অরুণদা আমার বাড়িতে বসে লেখেনি, সে 4টে অন্য জায়গায় লিখেছিল, আমাকে দিয়েছিল। আমি সেই 4টে কবিতা অরুণদাকে ফেরত দিয়ে দিয়েছিলাম। কিন্তু যে দুটি কবিতা আমার বাড়িতে আমার ঘরে বসে লেখা, সে দুটি আমি তাকে ফেরত দিইনি। আমি বলেছিলাম, অরুণদা, এ দুটো ফেরত দেবো না, পরবর্তীকালে এগুলো 1,00,000 টাকা করে বিক্রি করব। এবং বলেছিলাম যে দুটো কবিতা তোমার কমপক্ষে 1,00,000 টাকা করে হবে, তার বেশি বই কম নয়। তা বললো, বুড়ো, তাহলে তোকে 2 লাখ টাকা দিয়ে গেলাম, বল। আমি যে হ্যাঁ, এইটা আমার কাছে রইলো, তোমাকে দেবো না। তাই সেদিন দেখা হলো বকখালিতে, আমাকে জড়িয়ে ধরে বলো, বুড়ো, ওই দুটো ছবি তুলে পাঠা না, আমার একটা বই বেরোচ্ছে, আর বেশি দিন নেই। সেদিন বড্ড কানে লেগেছিল ওই কথাটা। সমুদ্রের ধারে দাঁড়িয়ে অরুণ চক্রবর্তী গম্ভীর গলায় সে বলছে, বুড়ো, পাণ্ডুলিপির ছবিটা আমাকে পাঠা, বইটা এই বইতে যোগ করব, আর বেশি দিন নেই। মানুষ বুঝতে পারে সে চলে যাবে। একজন কবি দূরদর্শী, তো তার দৃষ্টি কিন্তু অনেক দূর যায়। একজন কবি বুঝতে পারেন তিনি চলে যাবেন। আজকে তার এই অকাল প্রয়াণে আপনাদের যে অপূরণীয় ক্ষতি হলো, শুধু আপনাদের কেন বলবো, আমাদের সমস্ত কবি বাচিক সকল শিল্প জগতের যে অপূরণীয় ক্ষতি হলো, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? এটা অকাল প্রয়াণ নয়, প্রয়াণ তো সবারই হবে। অরুণদা 80 বছর বয়সে গেছেন, অকাল প্রয়াণ নয়। তা 80 থেকে হয়তো 82-85 থাকতে পারতেন, কিন্তু অরুণদার যাওয়াটাকে কিন্তু আমি খুব ঈর্ষণীয় যাওয়া মনে করছি। অরুণদা গেছেন, তার সেই দিনই উনি মোহরকুঞ্জে অনুষ্ঠান করেছেন। জঙ্গলমহলের অনুষ্ঠান ছিল মোহরকুঞ্জে, সেই অনুষ্ঠান করে 10টায় বাড়ি ফিরেছেন, টিভি দেখছিলেন, উঠলেন, বাথরুমে গেলেন, পড়ে গেলেন, তুলে নিয়ে এসে ডাক্তারের কাছে যেতে যেতে তিনি চলে গেলেন। কি সুন্দর যাওয়া! অরুণ চক্রবর্তী এইভাবেই যাবে, একটা বাউলের মতনই যাবেন। অরুণ চক্রবর্তী চলে গেলেন। অরুণ চক্রবর্তী কারো যাওয়ার জন্যেই না কেউ কোথাও আটকে থাকে না। কিছুদিন অরুণ চক্রবর্তী আমাদের কষ্ট পাবো অরুণদার জন্যে, কিছুদিন আমরা বুঝতে পারবো কেউ আর এসে বলছে না, ওরে বুড়ো, এই একটা লজেন্স নে, ওরে বুড়ো, এই কবিতাটা পড়, কিছুদিন। বাট টাইম ইজ দ্য বেস্ট হিলার। একটা সময় সব আমরা ভুলে যাব। এরকম চলে গেছেন কত কবি, বড় বড় কবি, কত প্রিয়জন, আমরা ভুলে যাই। আস্তে আস্তে সময় আমাদের সব ভুলিয়ে দেয়। তবে হ্যাঁ, আপনারা যারা আবৃত্তি করেন, আপনাদেরকে একটা কথা বলি, অরুণ চক্রবর্তীর কবিতা আবৃত্তি করার সময় কবির মনটাকে বুঝে কবিতা পড়বেন। অধিকাংশ কবিতায় কবি এই আবৃত্তিগুলো, তার আদিবাসী ভাষার কবিতা আবৃত্তিগুলো যেগুলো করেন, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো প্রকৃত সেই ভাষায় তারা করেন না। অরুণ চক্রবর্তী একমাত্র নিজে সেই ভাষায় কবিতাগুলো বলতেন। যারা করেন তারা নিজে নিজে ভাষা তৈরি করে নেন। ওই দেখবেন ইংরেজদের একটা ভাষা বলা হয় না, কী খবর তোমরা কোথায় চলিয়াছ, এইভাবে বলে দিলেই যেন ইংরেজের ভাষা হয়ে গেল, তা যেমন নয়। সেরকম অরুণ চক্রবর্তী আদিবাসী ভাষা সেইভাবে বলার নয়। আজকের এই আলাপচারিতার সন্ধ্যায়, আজকের এই স্মৃতি বিজড়িত সন্ধ্যায় রামকিশোর
ভট্টাচার্য মহাশয়, কবি, সাহিত্যিক, তার কাছ থেকে আমরা অরুণ কুমার চক্রবর্তীর সম্পর্কে অনেকটা জানতে পারলাম। অনেকটা হয়তো আমাদের অজানা রয়ে গেল, সেগুলো আমরা আস্তে আস্তে আবার কখনো কোনো এক সন্ধ্যায় আবার বসবো সেই আলাপচারিতা, সেই স্মৃতিচারণা নিয়ে। অনেক ধন্যবাদ স্যারকে এতক্ষণ সময় আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এই চ্যানেল আরও এগিয়ে যাক, আরও জনপ্রিয় হোক, আপনাদের কাজ আরও সুন্দর হোক। নমস্কার।